দর্শক, অনেকেই আছেন যারা দেশের ক্রান্তিকালে স্বেচ্ছাসেবীদের মতোই নিজেদের সময়, মেধা এবং সম্পদকে কাজে লাগানোর পথ খুঁজছেন। সেই সব স্বপ্নবাজ মানুষদের কথা বলবো আর টিভির নিয়মিত আয়োজন প্রবাসে পরবাসে। আপনাদের সঙ্গে আছি আমি মাসুক সিদ্দিক এবং আজকে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিএম শাবাব ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং অস্ট্রেলিয়ার বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জনাব বিএম মহিবুল ইসলাম শাবাব। শাবাব ভাই, আপনাকে স্বাগতম। মাসুক, ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি এবং আপনাকে আজকে আমাদের এই আয়োজনে পেয়ে ভীষণ ভালো লাগছে। আশা করছি পুরো সময় আমরা ভীষণভাবে উপভোগ করব এবং আপনার ইনশাআল্লাহ। যে গল্পগুলো, যেগুলো আসলে অনেকেই জানে না, সেই গল্পগুলো আমরা জানার চেষ্টা করব। ভাইয়া, আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে আপনি কত বছর যাবত এই সংগঠন পরিচালনা করছেন এবং যে কোনো কাজের আসলে মানুষের একটা উদ্দেশ্য থাকে। কি উদ্দেশ্য নিয়ে গঠন করলেন এই সংগঠন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আমাদের যে উদ্দেশ্যটা বা যে উদ্দেশ্য থেকে এই ফাউন্ডেশনের পথ চলা শুরু, এটা হলো 2019 সালের পরবর্তী সময়ে যে কোভিড-19 যে সিচুয়েশনটা ছিল, এই করোনাকালীন কিন্তু আমাদের এই ফাউন্ডেশন আমরা সর্বপ্রথম আমরা মানে ফর্মালি আমরা লঞ্চ করি বা আমরা কাজগুলো আমরা করি। আচ্ছা। যখন আমরা আমাদের এই সংগঠনটা মোহাম্মদপুর তাজমহল রোড কেন্দ্রিক, ওই সময় আমরা কাজ করতাম। আমরা কাজ করতাম যারা দেখা যাচ্ছে যে করোনার মধ্যে খাবার পাচ্ছে না, লকডাউনের সময় একটা খুব কঠিন একটা অবস্থার মধ্যে দিয়ে কিন্তু সারা বিশ্বব্যাপী কিন্তু এই অবস্থাটা দেখছে। সারা পৃথিবী যখন থমকে গেছিল, মানুষ কাজ করতে পারতেছিল না। একদমই তাই। যারা হলো দিনমজুর ছিল, তারা তো আসলে প্রতিদিন কাজ করে যে টাকাটা উপার্জন করে সেই টাকাটা দিয়ে তার পরিবারটা চলে। এরকম অনেক সংগঠন মানে অনেক মানুষকে আমরা দেখছি যে যারা আমাদের কাছে আসতো, আমাদের কাছে সহযোগিতা চাইতো, কারণ আগে থেকে আমরা কিছু কাজের সাথে জড়িত ছিলাম। ঠিক সেই সময়টাতে মনে হয়েছে আমরা আজকে 10 জন মানুষের পাশে দাঁড়াতে পারতেছি, কিন্তু আমাদের এটা যদি একটা ওয়েল অর্গানাইজড যদি একটা সংগঠন হয়, তাহলে আমরা হয়তো এটা 100 জন মানুষের পাশেও কিন্তু আমরা কিন্তু দাঁড়াতে পারবো। এই চিন্তা চেতনা থেকে কোভিড-19 এই লকডাউন করোনার সময়ই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আর সাধারণভাবে আমরা কাজ করব না, আমরা একটু সংগঠন করে আমরা একটু বড় পরিসরে আমরা কাজ করব। তখন থেকে তোমার বিসমিল্লাহ করলাম আমরা কাজের। এবং আমরা ওই সময় এই যে কারণ বাজার, মানে আমি তো এখন কারণ বাজারেই আছি, এই কারণ বাজার আমরা রাত 3টার সময় আমরা আসতাম। আসার পর আমরা ওই যে পিক আপ ভ্যানগুলো আছে, এই পিক আপ ভ্যানগুলোতে করে আমরা খাবার কিনতাম, বিশেষ করে তরি তরকারি সবজি আমরা কিনতাম এবং ফজরের নামাজের পর আমরা বিতরণ করতাম। যে যে বস্তি এলাকাগুলো আছে আমরা সেই এলাকাগুলোতে যাইতাম এবং একদিন আমরা খাবার বিতরণ করতাম, মানে একদিন রান্না করা খাবার বিতরণ করতাম, আর একদিন আমরা শাকসবজি বিতরণ করতাম, মাছ বিতরণ করতাম, মাংস বিতরণ করতাম। এইভাবে আসলে আমাদের প্রথম মানে পথ চলা শুরু হয়। আচ্ছা, প্রথম যখন পথ চলা শুরু করলেন সে সময় কি একদমই ব্যক্তিগত উদ্যোগ থেকে এগুলো করছিলেন? প্রথম যখন আমরা শুরু করি, আমি এবং আমার পরিবার, আমার পরিবারের মানুষজন যারা আছে তারা আমরা ব্যক্তিগতভাবে আমরা এই কাজটা আমরা করা শুরু করছিলাম। কিন্তু ব্যক্তিগতভাবে যখন আমরা কাজ করা শুরু করছিলাম, আমরা মনে করছিলাম যে আমাদের এলাকাতে কিছু মানুষ আছে যারা দিনমজুর, আমরা যাদেরকে চিনি, যাদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক। অনেকে আছে রিক্সা চালায় বা অনেকে আছে গার্ড, আমাদের বাসার নিচে পাশের বাসার গার্ড, তারা দেখা যাচ্ছে যে ওই সময় চাকরিটা হারায় ফেলে। বাইরের মানুষ ঘরে যায়। আমার তো মনে আছে আমার অনেক রিলেটিভের বাসাতেও হয়তো আমি যাইতে পারিনি সেই সময়, কারণ এই কোভিড-19 এর কারণে। আসলে সময়টা এরকমই ছিল। এই সময় যখন সবকিছু যখন থমকে যায়, তখন একদম এই সিচুয়েশনে আমাদের কাছে তারা সহযোগিতা চায়। আচ্ছা, যে আমাদের জন্য স্যার কিছু করার ব্যবস্থা করেন। আমরাও তখন চিন্তা করি যে আসলেই তো একটা কঠিন সিচুয়েশন চলতেছে। তখন আমাদের পারিবারিক যে ফান্ড, বন্ধু বান্ধবের যে ফান্ড, এবং আমরা যেহেতু মুসলিম পরিবার, জাকাতের যে ফান্ড, এই ফান্ডটা আমরা তখন কালেকশন করি। এবং ওই সময় কিন্তু রমজান মাসের মধ্যেও কিন্তু কোভিড-19 লকডাউন কিন্তু ছিল। আমরা ওই সময় আমরা এই টাকাগুলো সংগ্রহ করে আমরা তখন বিসমিল্লাহ করলাম। ওই বিসমিল্লাহ থেকেই আজকের বিএম শাবাব ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ আমরা কাজ করতেছি। আসলে ভালো কাজে নাকি সৃষ্টিকর্তা সহযোগিতা করেন। এটি আসলে আপনার কাজগুলো ধাপে ধাপে আমরা যেভাবে দেখছি যে এগিয়ে যাচ্ছে। গল্পগুলো শুনবো অবশ্যই। একদম শুরুতে যদি আপনি যে সংগঠনের মাধ্যমে ফিলিস্তিনে ত্রাণ পৌঁছাচ্ছেন এবং কাজটি করছেন, এই গল্পটা শুনতে চাই যে কিভাবে শুরু হলো বা কি বোধ থেকে শুরু হলো। আমি যখন কলেজ লেভেলে যখন আমি লেখাপড়া করি এবং তারও আগে থেকে, আমি 2011 সাল এবং 12 সালের কথা বলতেছি। তুমি হয়তো জানো আমি আগে ফটোগ্রাফার ছিলাম এবং আমি আঁকাকির কাজ করতাম, কিছু গ্রাফিক্সের কাজ করতাম। ওই সময় যখন আমি জানতাম যে সবসময় প্যালেস্টাইনে হামলা চালাচ্ছে বর্বর ইসরায়েল বাহিনী, তখন আমার কাছে মনে হতো যে জন্মের পর থেকে খালি শুনতেছি যে এত হামলা হচ্ছে, এত হামলা হচ্ছে, তাদেরকে কি কেউ হামলা করতে পারে না? তাদের পাশে কি কেউ দাঁড়াতে পারে না?
এই যে চিন্তা ভাবনা বা চেতনা আল্লাহ রহমতে এটারই একটা পরবর্তীতে যখন এই কোভিড-19 পিরিয়ডের সময়ই তোমার মনে আছে নাকি আমি জানি না, বিকাশ সহ সব জায়গাতে কিন্তু তারা কিন্তু বলল যে আমাদেরকে বাংলাদেশিদের আমরা সহযোগিতা চাই, প্যালেস্টাইন এম্বাসি। এবং তখন কিন্তু আমরা যখন মোবাইল ব্যাংকিং এ যখন আমরা যাইতাম ওইখানে কিন্তু ডোনেশনে কিন্তু একটা ওয়ার্ডও লেখা ছিল যে প্যালেস্টাইন এম্বাসি ইন বাংলাদেশ। তখন আমরা করলাম কি, আমরা কিছু টাকা কালেকশন করলাম আমরা বন্ধু বান্ধবরা মিলে এবং পরিবার থেকে। এই যে তখন আমার মনে আসছে এটা মোটামুটি কত টাকা ছিল, লেস দেন 1 লাখ টাকা ওই সময়ের। একদিনের আমরা এই টাকাটা আমরা কালেকশন করছিলাম, কালেকশন করে আমরা এই টাকাটা দিলাম এবং পরবর্তীতে আমরা আরো টাকা পাঠালাম। কিন্তু আমরা যখন টাকা পাঠালাম একটা পর্যায়ে আমরা তখন জানতে পারলাম যে আমাদের টাকাটা আমরা পাঠাতে চাচ্ছি হলো গাজাতে, আচ্ছা, এবং খান ইউনুস শহর, যে জায়গাতে মেন কনফ্লিক্ট জোন আমরা বলতে পারি। কিন্তু এই টাকাটা সেইখানে না গিয়ে এই টাকাটা চলে যাচ্ছিল ওয়েস্ট ব্যাংকে। আচ্ছা, আমরা যতদূর জানতে পারি আমরা যত জেনেছি তখন মনে হয়েছে যে আসলেই তো আমরা তো তাহলে যেই উদ্দেশ্যে আমরা ডোনেশনগুলো আমরা পাঠাচ্ছি সেই উদ্দেশ্যটা যদি ফুলফিল না হয় তাহলে তো কোনো লাভ হচ্ছে না। একদমই। তখন থেকে চিন্তা করা শুরু করলাম এইভাবে আর কাজ করব না, আচ্ছা, সরাসরি গিয়ে কাজ করব, সরাসরি কাজ করব। কিন্তু বাংলাদেশে তুমি হয়তো পাসপোর্টে তো দেখছোই যে বাংলাদেশের পাসপোর্টে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল। আচ্ছা, আমরা তো যাইতে পারবো না, আর এটা তো সম্পূর্ণ ইসরায়েল অকুপেড। তখন তোকে আমরা দোয়া করলাম, চিন্তা করলাম কিভাবে আমরা কাজ করতে পারি। সর্বশেষ পর্যায়ে আমাদের কাছে মনে হলো যে না, আমরা এখন কাজ করতে পারবো এবং আমরা হলো ইজিপ্ট থেকে কাজ করতে পারবো। আমাদের কাজে সবচাইতে বেশি সহযোগিতা করতেছিল যে আমি বলবো যে আল আজহার বিশ্ববিদ্যালয় নামে একটা বিশ্ববিদ্যালয় আছে মিশরের, পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এই আল আজহার বিশ্ববিদ্যালয়ের কিছু বাঙালি স্টুডেন্ট তারা আমাদের ফাউন্ডেশনের কাজের সাথে এই কোভিড-19 পিরিয়ডের সময় তারা আমাদের ভলান্টিয়ার হিসেবে কাজ করছে। এবং তারা তারপর ওইখানে গিয়েছে যে আল আজহার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। সেইখান থেকে দেখলাম যে না, তাদের একটা এই বাংলাদেশের যারা স্টুডেন্ট প্রবাসে যারা আছে তাদের মধ্যে একটা চেতনা আছে যে না, আমি এই খারাপ সময়ে উম্মার পাশে দাঁড়াবো। তারা কিন্তু সাপোর্ট দিল এবং তাদের সহযোগিতা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ আমরা সরাসরি আমরা ফিলিস্তিনিতে আমরা কাজ করার সুযোগ পাইলাম। শাবাব ভাই, একদম শুরুর গল্পটা যত সহজ করে এবং সুন্দর করে গুছিয়ে আপনি বললেন, কিন্তু আমি জানি যে এই সহজ রাস্তাটা আসলে এত সহজ ছিল না। বিভিন্ন জনের সহযোগিতা আপনি বাইরে থেকে পেয়েছেন, বাঙালি স্টুডেন্টদের কথাই বলছিলেন। এর বাইরে যে অ্যাজ এ ভলান্টিয়ার, নট ফাইন্যান্সিয়াল, একদমই। কিন্তু এর বাইরেও আরো আসলে অনেক বিষয় থাকে, অনেক সাহসিকতার বিষয় থাকে। সেই জিনিসগুলো যেমন শুধুমাত্র বাংলাদেশ থেকে পরিবার থেকে আপনি এক প্রকার হেল্প নিয়ে ওদেরকে সহযোগিতা করছেন। এই যে মানসিকতাটা, এটাকে আসলে ভেতর থেকে লালন করতে হয়, যেটি আপনি করেছেন। আমি জানতে চাইবো যে এখানে ক্রাইসিসগুলো কি ছিল? এটা তো আসলে একটা ভিন্ন দেশ এবং এখন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে সেনসিটিভ ইস্যু, পৃথিবীর সব সেনসিটিভ ইস্যু একদিকে, ইসরায়েল এবং প্যালেস্টাইন যে ইস্যু এটা হলো আর একদিকে। গোয়েন্দাগিরির অভাব নাই, মোসাদের অভাব নাই। আমরা যখন মিডল ইস্টে যখন আমরা কাজ করি, এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু হ্যাসেল, প্রত্যেকটা জায়গাতেই হ্যাসেল। এবং আমার মনে আছে যে বিভিন্ন রকম কোশ্চিন করবে এবং যদি মনে হয় যে আমরা প্যালেস্টাইনিদেরকে আমরা সহযোগিতা করার জন্য আসছি, তাহলে দেখা যাচ্ছে তারা এই জিনিসটা ভালোভাবে তারা একসেপ্ট করতে পারে না। যেমন আমার মনে আছে যে লাস্ট যেবার আমি যাই, মোটামুটি 8 ঘন্টা আমাকে এয়ারপোর্টে বসায় রাখছিল, 8 ঘন্টা একদম খাঁটি বাংলাতে হুদাই। আচ্ছা, যে কোশ্চিন করছে, আটকায় রাখছে, একটু হ্যাসেল করার চেষ্টা করছে। যাই হোক, আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমরা সেখানে গেছি এবং সেখানে যে আমরা কাজ করতে পারছি। এবং আমাদের পিছেও কিন্তু প্রচুর গোয়েন্দা লাগানো। আমি বাংলাদেশে আসছি, আমাদের বায়োডাটা কিন্তু অলরেডি কিন্তু ইসরায়েলের কাছে আছে। আচ্ছা, মানে তারা যদি মনে করে যে আমি ওর ক্ষতি করব, এটা যে কোনো সময় ক্ষতি করা সম্ভব। আমরা আর এখন তো আরো ভয়াবহ ব্যাপারটা হয়ে গেছে, যখন এখন তো এআই টেকনোলজি ব্যবহার হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিন্তু তারা কিন্তু বিভিন্ন রকম গুপ্ত হত্যা চালাচ্ছে, স্পাইগিরি করতেছে, মোবাইল এর যত ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো তারা ক্র্যাক করার চেষ্টা করতেছে। এই ধরনের কোনো সমস্যার আভাস পেয়েছেন? আমাদের কিছু কিছু জায়গাতে এরকম সন্দেহ কাজ করে, আমাদের কিছু কিছু জায়গাতে সন্দেহ কাজ করে। যেমন আমি এবার লাস্ট যেবার হলো আমি ইজিপ্ট থেকে যখন আমি আসি, তখন আমার কাছে কিছু কিছু ব্যাপারটা এরকম মনে হয়েছিল এবং মনে হওয়ার কারণে
আমি আমার 2 মোবাইলই কিন্তু আমি কিন্তু একবারে মোবাইল বন্ধ করে জি, জি। আমি একদম মানে লাগেজে দিয়ে দিছিলাম যে বুঝতে পেরেছি। আমার কাছে যেন সার্চ করলে যেন তারা যেন এই জিনিসগুলো যেন না পায়। এবং মোবাইলের ভিতরে কিন্তু মানে দেখা যাচ্ছে যে কিচ্ছু না, দেখলো যে আমরা একটা হয়তো একটা প্যালেস্টাইনি পরিবারকে আমরা সহযোগিতা করছি, কোনো ইসরায়েলি গোয়েন্দার চোখে হয়তো এটা পড়ে গেল, তখন কিন্তু আমি কিন্তু গুমো হয়ে যেতে পারি। সত্যি আসলে মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। আপনি সেই কথাটাই আসলে প্রমাণ করেছেন যে আমি যদি মানুষের জন্য করতে চাই সেখানে কোনো বাধাই বাধা নয়। হ্যাঁ, রাইট। আপনার কাছে এখন জানতে চাইবো শাবাব ভাই, যে মিশর বর্ডার দিয়ে যখন ফিলিস্তিনে ত্রাণ পৌঁছানোর কাজ আপনি করছিলেন সে সময় বেশ কিছু প্রতিবন্ধকতা ওরে এসেছিল, বাপ রে বাপ, একটু হ্যাঁ। শুনি। এই প্রতিবন্ধকতাটাই হলো সবচেয়ে ভয়াবহ প্রতিবন্ধকতা। যেমন আমি একটু সময় নিয়ে বলি, কারণ এটা আসলে অল্প সময়ে বললে আসলে জিনিসটা বোঝানো যাবে না। যখন যুদ্ধ বিরোধী চলে তখন কিন্তু পৃথিবীর যত চ্যারিটি অর্গানাইজেশনগুলো আছে এই চ্যারিটি অর্গানাইজেশনগুলো তাদের ত্রাণের কাজ করতে পারে ইজিলি। যখন যুদ্ধ অবস্থা থাকে তখন কিন্তু চাইলেই কিন্তু বড় বড় সংগঠনগুলো কিন্তু খাবার পাঠাতে পারে না। আচ্ছা, রাফা ক্রসিংটা হলো মোস্ট সেন্সিটিভ জোন। এই রাফা ক্রসিং এ তুমি দেখবা যে গত 2 বছরে মসজিদ একটাও নাই, আচ্ছা, একটাও নাই, আজান দেওয়ার জন্য কোনো মসজিদ নাই। এই জিনিসটা যদি আমি একবার চিন্তা করি তাহলে আমি বুঝতে পারতেছি এখানে কতটা তাণ্ডব লীলা চলছে এবং কতটা গণহত্যা চলছে। তো এই জায়গাতে যখন আমাদের খাবারের ট্রাকগুলো বা আমাদের খাবারগুলো যখন যায় তখন তারা সেই জায়গাগুলো দিয়ে ঢুকতে দেয় না। আচ্ছা, আমাদেরটাও যেরকম ঢুকতে দেয় না, বড় বড় সংস্থা, এমনকি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংস্থার কথা যদি আমি বলি জাতিসংঘ, ইউএন এর গাড়িও ঢুকতে দেয় না। আচ্ছা, রেড ক্রস সোসাইটি সেই গাড়িও কিন্তু ঢুকতে পারতেছে না। তার মানে এইখানের এই রাস্তা বাদ, আমরা এই জায়গাতে চাইলেই আমরা রাফা ক্রসিং দিয়ে আমরা খাবার পাঠাতে পারতেছি না। তাহলে এখন প্রশ্ন হতে পারে, তাহলে রাফা ক্রসিং দিয়ে খাবার পাঠানো যেহেতু সম্ভব হচ্ছে না, তাহলে কিভাবে খাবারগুলো যাচ্ছে? একদমই। হ্যাঁ, এই প্রশ্নটা হলো, এই যে প্যালেস্টাইনের যারা টিচার এবং দোজ আর ভলেন্টিয়ার, ওইখানের যারা ভলেন্টিয়ার, তাদের সাথে আমাদের একটা সম্পর্ক হয়ে গেছে। আচ্ছা, এই যে সম্পর্কের কথা বলছেন, যদি নিজের পরিসরে হয় বা নিজের দেশে হয় সেটা সহজ একটা প্রক্রিয়া হয়, কিন্তু দেশের বাইরে এবং এমন একটা জায়গায় আপনি তাদের সাথে সম্পর্ক করে সেই জায়গায় তাদের সহযোগিতা এক প্রকার নিচ্ছেন, এটা আসলে কিভাবে সমন্বয় করলেন? এটা সমন্বয়টা আসলে এই এত একটা জটিল প্রসেসিং আল্লাহ চাইছে বলেই সম্ভব হয়েছে, আমরা চেষ্টা করছি। তো চেষ্টা কিভাবে আমরা করছি এটা আমরা বলি। আল আজহার বিশ্ববিদ্যালয়, যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে বহু শিক্ষার্থী বাংলাদেশের লেখাপড়া করতেছে। আচ্ছা, এবং এই আল আজহার বিশ্ববিদ্যালয়ের বাইতুল মাল, মানে তাদের একটা ফান্ড আছে, যেই ফান্ড থেকে সরাসরি ত্রাণ পাঠানো হচ্ছে গাজ্জাতে। আচ্ছা, এবং এই আল আজহার বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক আছে, এই শিক্ষকরা কিন্তু সরাসরি আই বর্ন দে আর প্যালেস্টিনিয়ান। আচ্ছা, তাদের সাথে আমাকে যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ের ওয়েলফেয়ার সোসাইটি যখন সংবর্ধনা দিছিল, ওইখানে অনেক ডক্টরেট ছিল যারা হলো আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাদের সাথে কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের একটা অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে, আন্তরিকতার একটা সম্পর্ক হয়ে গেছে। তারা যেহেতু বাই বর্ন প্যালেস্টিনিয়ান, তারা আরবি ভাষাতে দক্ষ, তারা এলাকার মানুষের সাথে পরিচয় আছে, তারা কি করতেছে, মেন কোঅর্ডিনেটের কাজটা কিন্তু তারাই করতেছে। আচ্ছা, আমরা তাদেরকে আমরা ফাইন্যান্সিয়ালি আমরা সাপোর্ট দিচ্ছি। আর মিশরের মধ্যে যে ক্যাম্পগুলো আছে এই ক্যাম্পগুলোতে কিন্তু আল আজহার বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তারা কিন্তু কাজ করতেছে। আচ্ছা, তো আমরা এখন চাইলে আলহামদুলিল্লাহ আমরা গাজাতেও কাজ করতে পারতেছি, আমরা খান ইউনুস শহরেও কাজ করতে পারতেছি, আমরা ফিলিস্তিন ক্যাম্পেও আমরা কাজ করতে পারতেছি। এই জন্য আমাদের এখন আর কঠিন হচ্ছে না। সারা পৃথিবীর কাছে এই বিষয়টা অনেক কঠিন মনে হলেও আল্লাহ আমাদের জন্য এই জিনিসটা অনেক সহজ করে দিছে এবং আমরা আলহামদুলিল্লাহ আমরা এখন কাজ করতে পারছি। খুবই দারুণ একটা ব্যাপার। আপনি আরো একটা দারুণ ব্যাপারের কথা বলছিলেন, সেটা হচ্ছে সংবর্ধনা পাওয়া। মানুষ আসলে যখন কোনো ভালো কাজ করে তার স্বীকৃতি স্বরূপ এই ধরনের সংবর্ধনা দেওয়া হয়। আপনি কি কারণে পেলেন? আচ্ছা, এই সংবর্ধনাটা আমাকে দিছিল যে আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের সেখানে আমি কিছু কাজ করছিলাম। জি, এবং এই কাজগুলোও ছিল হলো প্রধানত মানে এই প্যালেস্টাইন বেস কাজ। এবং বাংলাদেশ থেকে, বাংলাদেশও তো আসলে আমরা তো যে আমি বললাম করোনা থেকে আমরা অনেক কাজ করি, তা আমাদের অনেক ছোট ভাইরা আছে বা যারা হলো আছে যে ওইখানে লেখাপড়া করতেছে, যে
ওয়েলকাম টু ইজিপ্ট। আমি যখন আচ্ছা। ফার্স্ট যখন আর কি ইজিপ্টে যাই, তো এটা আসলে তারা এইভাবে একটা আয়োজন করছিল এবং আমাদের ওই সময় ওয়েলকাম টু ইজিপ্টের আমাদের কিন্তু অন্যতম একটা উদ্দেশ্য ছিল যে আমরা কি কাজটা পরবর্তীতে করব, প্যালেস্টাইনিদের জন্য আমাদের পদক্ষেপটা কি হবে। একবারে দুটো কাজই হয়েছিল সংবর্ধনা অনুষ্ঠানে। আচ্ছা। আমরা ওই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আমরা ওখানে ডোনেট করছিলাম এবং ওইখান থেকে আমরা কিছু কাজ করছিলাম যে পরবর্তী যে আমাদের প্যালেস্টাইনের যে কাজগুলো হবে, মানে একটা মোট কথা একটা মিলন মেলার মতন একটা অবস্থা ক্রিয়েট হয়েছিল ওইখানে। আচ্ছা। এবং আমরা ওইখান থেকে আমরা পরবর্তী নির্দেশনা অনুসারে আমাদের কাজ কিন্তু এখনো চলতেছে। ওটা ফার্স্ট আমার সফর ছিল এবং লাস্ট সফর আমি গত বছর না, এই বছরই জানুয়ারিতে আমি গেছিলাম। এখন আর আমাদের ওই রকম গণজমায়েতে আমাদের কোনো কাজ হয়নি, কিন্তু এবার আমরা একটা প্রোগ্রাম করছিলাম, এটা আর টিভি কিন্তু নিউজ করছিল আমাদের এই প্রোগ্রামে। আর টিভির ইজিপ্টের যিনি প্রতিনিধি আফসার ভাই রিপোর্ট করছিল। শাবাব ভাই, এ পর্যায়ে একটি বিরতি নিতে চাই। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর ফিরে এলাম প্রবাসে পরবাসের আজকের আয়োজনে। আবারও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি শাবাব ভাইয়ের কাছে। শাবাব ভাই, আপনার কাছে আমি জানতে চাইবো যে একটি প্রবাদ আছে যেমন যে 10-এর লাঠি 1-এর বোঝা। অনেক সময় আসলে আমাদের আন্তরিকতা, বাঙালিরা তো ভীষণ আন্তরিক এবং কোনো সন্দেহ নেই অনেক আন্তরিকতার জায়গা থেকে হয়তো বা আপনি করছেন, কিন্তু দেখা যাচ্ছে সেটা একটা সময় আপনার বার্ডেন হয়ে যাচ্ছে, বা যদি একটু আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া যেত সেটা কিন্তু আপনার জন্য আরো বেশি ভালো হতো। এরকম কোনো সহযোগিতা পেয়েছেন কখনো? আন্তর্জাতিকভাবে আমরা এখন পর্যন্ত আমরা কোনো সহযোগিতা আমরা পাইনি, তবে আমরা চেষ্টা করে যাব আমরা ইনশাল্লাহ। যদি আন্তর্জাতিক যদি কোনো সহযোগিতা যদি আমরা পাই, তাহলে অবশ্যই আমরা যে কাজটা করতেছি এর চাইতে হয়তোবা আমরা আরো বেশি আমরা কাজ করতে পারবো। কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমরা এখন পর্যন্ত আমরা কোনো আন্তর্জাতিক কোনো আমরা সহযোগিতা আমরা পাইনি, কিন্তু আমরা আন্তর্জাতিকভাবে সহযোগিতা করেছি। আচ্ছা, বাঙালি হয়ে আমরা এই কাজটা করেছি, এটা কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো লাগা কাজ করে, যেমন সিরিয়াতে এবং প্যালেস্টাইনে। সিরিয়ার কথা বলছিলেন, একটু সিরিয়ার ঘটনাগুলো একটু শুনি, কারণ প্যালেস্টাইনে যেটা হয় যে অনেক দেশ থেকে আসলে ইউএন থেকেও আসছে বা অনেক দেশ থেকে আরো সহযোগিতা আসছে, এখন আসছে আলহামদুলিল্লাহ আসছে। কিন্তু সিরিয়ার ব্যাপারটা আসলে একটু অন্যরকম। সিরিয়ার ব্যাপারে মানুষের আগ্রহটা কম, বা যোগাযোগ যে কারণেই হোক না কেন সেখানে আসলে সহযোগিতার হারটা পৌঁছানো একটু দুরূহ। আপনি কিভাবে পৌঁছালেন সেখানে? প্রধানত যে বিষয় আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করি যে প্যালেস্টাইনে বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা যাচ্ছে, আমরা শুনতেছি, কিন্তু স্বাভাবিকভাবে আমরা কিন্তু সিরিয়ার ব্যাপারটা কিন্তু আমরা অতটা দেখতে পাচ্ছি না। মানে প্যালেস্টাইন বিষয়টা এতটাই ফোকাস যে অন্য বিষয়গুলো মানে মোটামুটি ধামাচাপা পড়ে যাওয়ার মতন অবস্থা, বা মানুষ খেয়াল করতেছে না। প্যালেস্টাইনেও যেরকম মানুষ কষ্ট করতেছে, যুদ্ধ বিগ্রহ একবার ধ্বংসস্তূপ, সিরিয়াতেও এরকম। তো আমাকে একটা জিনিস বুঝতে হবে যে আমি যদি ম্যাপটা যদি দেখি, এই মিশরের থেকে যদি আরেকটু আমরা মানে একবারে বর্ডার সংলগ্ন, যেটা আগে বারলেভ লাইন ছিল, এখন তো বারলেভ লাইন তো আর নাই, বারলেভ লাইনটা ক্রস করলেই কিন্তু আমরা কিন্তু পাচ্ছি কিন্তু আমরা এখন যে মানে ইসরায়েল অকুপাইড প্যালেস্টাইন, এবং আরেকটু উপরে গেলেই মানে উত্তরে গেলে নর্থে তুরস্কর সাথে একবারে বর্ডার করে কিন্তু সিরিয়া। কিছুদিন আগে যখন অনেক বড় একটা ভূমিকম্প হলো, তখন কিন্তু আমরা বাংলাদেশ থেকে সরাসরি সিরিয়াতে এবং আমরা কিন্তু তুরস্ক থেকে কিন্তু আমরা ত্রাণ পাঠাইছি। আচ্ছা, বিএম সাবা ফাউন্ডেশনও পাঠাইছে। ওই সময় আমরা ত্রাণটা পাঠাইছিলাম আমাদের ঢাকাতে যে টিকা অফিস আছে, একটা টিকা অফিস বলে, টিকা অফিস মানে এটা হলো তুরস্কর মানে এম্বাসি, এই এম্বাসির মাধ্যমে আমরা ত্রাণ পাঠাইছিলাম। আচ্ছা, পরবর্তীতে আবার মনের মধ্যে ওইরকম একটা খটখট যে আসলেই কি এটা যেতে গেল না কি হলো, তখন থেকে আবার চিন্তা করলাম ওই অনেকটা প্যালেস্টাইনের মতো না, ওইখানে যে যদি কাজ করা যায় বা ওইখানের রিয়েল মাধ্যমে যদি কাজ করতে পারি, তাহলে বিষয়টা অনেক ভালো হবে, ফলপ্রসূ হয়। তো আমরা যখন ইজিপ্টে আমরা গেলাম, এরকম কিছু সিরিয়ান পরিবার আমার কাছে আসলো। আচ্ছা, যে ওই পরিবার আসলো, সিরিয়ান পরিবারের সাথে যোগাযোগের ক্ষেত্রে বা কমিউনিকেশনের ক্ষেত্রে ভাষাগত যে ব্যারিয়ারটা, সেটা সমস্যা করে। হ্যাঁ, আমি এটা বলতেছি, সিরিয়ান পরিবারটা আসলো যে তার বাবাকে হত্যা করা হয়েছে, মা ক্যান্সার আক্রান্ত, তার বড় বোন মেডিকেলের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, আর তার ছোট ভাইয়ের বয়স 13 বছর। আমার কাছে আসলো, তখন তাকে তার বাংলাদেশি $400 হলো তার মেয়ের জন্য দরকার ছিল, ফাইনাল ইয়ারের একটা ফি দেওয়ার জন্য। আচ্ছা, তো তখন এই $400 ব্যবস্থা করে দিলাম ইজিপ্টে, এটা ইজিপ্টের কথা। আর আমাদের যে মধ্যপ্রাচ্যের আমাদের যে কোঅর্ডিনেটর হুজাইফা খান,
আল আজহার বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, সে এই ভাষাতে এক্সপার্ট। আচ্ছা, আমার কথা আমি বাংলাতেই বলতেছি, সে আমার কথাটা মানে ওইখানে ইয়া করে দিচ্ছে, Translate অনুবাদ করে করে দিচ্ছে। তো এই জন্য তার সাথে আমার কথা বলতে কোনো প্রবলেম হয়নি। তারপর আমরা যেই কাজটা করলাম, এই পরিবারগুলোর মাধ্যমে আমরা সিরিয়াতে সহযোগিতা করা আমরা শুরু করলাম। আচ্ছা, এবং এই পরিবারগুলো এবং তারা একটা পর্যায়ে কি হলো, ইয়াং জেনারেশন যারা ছিল তারা কিন্তু আমাদেরকে বলল মানে উই আর রেডি ফর ভলেন্টিয়ারি ওয়ার্ক। তারা তখন আমাদেরকে বললো যে আমরা কাজ করার জন্য আমরা প্রস্তুত, মানে নেটিভ সিরিয়ানরা। নেটিভ সিরিয়ানরা। আচ্ছা, আচ্ছা। তখন এইভাবে কাজ চলতেছে। তাহলে এইভাবে আমাদের একই সিস্টেমে প্যালেস্টাইনিয়াতেও আমাদের কাজ হচ্ছে, আমাদের সিরিয়াতেও কাজ হচ্ছে। বাহ, দারুণ। আপনার কাছে এখন জানতে চাইবো যে ব্যক্তিগতভাবে আপনি বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন, বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের যে কার্যক্রম সেগুলো একটু শুনি যে কি কি ধরনের কার্যক্রম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বাপ্পি ভাই আমাদের কমার্স কলেজের বড় ভাই। আচ্ছা, আচ্ছা। তুমিও কমার্স কলেজের স্টুডেন্ট, আমিও কমার্স কলেজের, বাপ্পি ভাইও কমার্স কলেজের। যাই হোক, বাই দ্য ওয়ে, বাপ্পি ভাইদের বাপ্পি শাকিলা ফাউন্ডেশন বা বাপ্পি শাকিলা বিএস গ্রুপ, এটা অস্ট্রেলিয়ান ভিত্তিক একটা চ্যারিটি অর্গানাইজেশন। তারা আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে, নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীতে তারা অনেক এরকম মানব সেবার জন্য বাপ্পি ভাই কাজ করে থাকে। এবং আমি তাকে খুব সম্মান করি এবং তার কাছ থেকে আমার এই জিনিসগুলো দেখা যায় মানুষের জন্য। আসলে মানে বাপ্পি ভাইয়ের ব্যাপারটা অনেকটা এরকম যে ভাই আমার এত বাঁচার দরকার নেই, আমি মরলেও সমস্যা নেই, আপনি ওদের জন্য কিছু করেন। মানে রিয়েল এই ফিল্ডটা নিয়ে বাপ্পি ভাই কাজ করে। শাকিলা আপুও একইভাবে সবসময় কাজ করে আসতেছে। বাপ্পি শাকিলা ফাউন্ডেশন অস্ট্রেলিয়াতে, বাপ্পি শাকিলা ফাউন্ডেশন যখন তারা লঞ্চ করলো, যখন তারা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের যখন ছাড়পত্র পেল, তখন আমাকে প্রধান নির্বাহীর দায়িত্বে বসালো। আমি তখন প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করা শুরু করলাম। বিএম সাহেব ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করলাম। বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আমি দায়িত্ব পালন করা আমি শুরু করলাম। আচ্ছা। এবং আসলে আমি যেহেতু ওই ফাউন্ডেশনটার প্রধান নির্বাহীর দায়িত্ব, আমার কাছে যেহেতু দায়িত্বটা আসছে, এই কাজগুলোর মধ্যে অটোমেটিক বাপ্পি শাকিলা ফাউন্ডেশনও তখন মোটামুটি ইনভলভ হলো। যে আমি বাপ্পি ভাইকে বললাম যে ভাই আমি তো এই ধরনের কাজগুলো করতেছি, বললো হ্যাঁ মোস্ট ওয়েলকাম, খুবই ভালো, তুমি কাজ করতে পারো, যেহেতু আপনি এই ধরনের কাজগুলো আসলে পছন্দ করেন। তো পরবর্তীতে আমি তো মানে ওই সময় একদিন হঠাৎ করে বাপ্পি ভাই আমার কাছে ফোন দিল, ফোন দিয়ে বললো যে সাবাব ভাই আপনি একটু ইমার্জেন্সি, আপনি একটু তুরস্কতে আসেন, আপনার সাথে আমার একটা জরুরি মিটিং আছে। আচ্ছা। তখন আমি তুরস্কতে যাওয়ার জন্য আমি রেডি হলাম। এর মধ্যেই তারা আসলো হলো মক্কাতে, আমিও মক্কাতে গেলাম। আলহামদুলিল্লাহ যে একটা উমরা হলো, উমরা করা হলো। এবং তখন বললো যে সাবাব ভাই আমার একটা ইচ্ছা আছে, আমি 100 জন মানুষকে আমি হজও করাবো, উমরাও করাবো, ব্যবস্থা আপনার দায়িত্ব, আপনি কি ইয়া করেন, আপনি এটা করা ব্যবস্থা করেন। আমি বললাম তখন বাপ্পি ভাইয়ের কাছে, বাপ্পি ভাই এটা তো অনেক মানুষের স্বপ্ন থাকে যে জীবনে একবার আল্লাহর ঘরটা আমি নিজের চোখে দেখবো। তখন আমাকে দায়িত্ব দিল এবং আলহামদুলিল্লাহ 20 জনকে আমি নিয়ে এই বছর আমি উমরাতে গেছিলাম। আচ্ছা। এবং উমরা আমরা করতে পারছি আলহামদুলিল্লাহ। আর পরবর্তীতে আবার তাদের অস্ট্রেলিয়ান ভিত্তিক তাদের প্রতিষ্ঠান, তারা যখন আমাকে যদি বলে যে সাবাব ভাই আবার আপনি উমরাতে নিয়ে যান বা হজে নিয়ে যান, আমি আবার যাব। তো এখন মানে তারা যতক্ষণ না আমাকে কোনো নির্দেশনা দিচ্ছে ততক্ষণ না তো আমি আর আগ বাড়ায় কোনো কাজ করতে পারতেছি না। কিন্তু বিএম সাবাব ফাউন্ডেশন প্রতি বছর একজনকে উমরা করায়, যেটা আমি করানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ গত বছর এবং এই বছর আমরা 2 জন ব্যক্তিকে আমরা আল্লাহর রহমতে আমরা উমরা করাইছি। আল্লাহ যদি তৌফিক দান করে এই বছর আমরা এরকম একজন ব্যক্তিকে আমরা ইনশাআল্লাহ। দারুণ একটা ব্যাপার। আসলে এই ধরনের সুঅভ্যাসগুলো বা সুচর্চাগুলো এগিয়ে যাক আপনাদের হাত ধরেই। কিন্তু এখন আপনার কাছে জানতে চাইবো যে দেশের বাইরের জন্য তো অনেক কিছু করছেন বা চেষ্টা করছেন আপনার জায়গা থেকে, এবং এই আন্তরিকতাটা আসলে কোনো মানদণ্ডে বিচার করা সম্ভব নয় যদিও, কিন্তু তারপর আমি বলবো যে দেশের জন্য কি করছেন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এটা দেশের জন্য আসলে বলে না যে নিজের ঘর থেকে কাজ শুরু করতে হয়। আমি যদি নিজের ঘর থেকে আমি যদি কাজ শুরু না করি তাহলে তো আমি বিশ্বের দরবারে আমি যাইতেই পারতাম না। আমাদের আলহামদুলিল্লাহ বিএম সাবাব ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা বাংলাদেশে 30-40টি এতিমখানা মাদ্রাসা পরিচালনা করা হয়। প্রতি মাসে আমরা এই এতিমখানা মাদ্রাসাগুলোতে আমরা খাবারের আমরা ব্যবস্থা করি। মানে প্রতি মাস বলতে চাউল, ডাউল, কাঁচা বাজার, এই জিনিসগুলোর আমরা ব্যবস্থা করি। কিছুদিন আগে কোরবানি ঈদ গেল। সেটা কি শুধু ঢাকার মধ্যেই নাকি ঢাকার বাইরেও? অল বাংলাদেশ, অল বাংলাদেশ বিভিন্ন জায়গাতে, যেমন আমাদের
নওগাঁতে আছে, বগুড়াতে আছে, আচ্ছা। সিরাজগঞ্জে আছে, উত্তরবঙ্গের দিকে বেশি, আচ্ছা, আচ্ছা। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, গাইবান্ধা, তারপর উপকূলীয় অঞ্চল বরিশাল, বরগুনা, এই জায়গাগুলোতে আমাদের এতিমখানা মাদ্রাসাগুলো আছে বা বিভিন্ন এতিমখানা মাদ্রাসাগুলোতে আমাদের কাছে আমাদের আবেদন আসে। আচ্ছা। তো দেখা যাচ্ছে যে আমাদের তো লিমিটেশন আছে, অনেকে দেখা যাচ্ছে যে অনেক রকম আবেদন আসতেছে, আমরা তাদের আবেদনটা আমরা হয়তো বা ফুলফিল করতে পারতেছি না। আবার কিছু এই জায়গাতে ভেজাল থাকে। ভেজাল বলতে কি, দেখা যাচ্ছে ফোন দিয়ে বললো যে আমরা এই মাদ্রাসা আপনারা কিছু সহযোগিতা করেন, আসলে পরবর্তীতে এরকমও দেখছি এরকম তার কোনো মাদ্রাসাই নেই, কোনো আচ্ছা। পরিচালনা নেই, মানে ফেক। তো এই জিনিসগুলোর জন্য আমরা স্ট্রিক্ট হয়ে গেছে। আমরা এখন যেই জায়গাগুলোতে আমরা নিজেরা যাই, নিজের চোখে আমরা যেই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি যে না এই জায়গাতে 100 জন এতিম বাচ্চা আছে, আমরা এই মাদ্রাসাগুলোতে আমরা অনুদান আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে দিচ্ছি। পাশাপাশি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ডিপ টিউবওয়েল, মানে যেটাকে গভীর নলকূপের আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা। বিভিন্ন জায়গাতে হলো আমাদের এই যে সারা বাংলাদেশে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা আছে, তোমার বাসাও যেহেতু উত্তরবঙ্গ, আমিও উত্তরবঙ্গের, আমি জানি যে এটা তো খুব নিজের চোখেই দেখছো যে অনেক মাদ্রাসা আছে যারা বছরে একদিন কোরবানি ঈদের দিনও গোস্ত খাইতে পারে না। এইরকম জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করি। এবার কিন্তু আল্লাহর রহমতে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমরা কোরবানির আয়োজন ব্যবস্থা করছি। আচ্ছা। তো বাংলাদেশেই তো আসলে আমাদের সিংহভাগ কাজ চলে। প্যালেস্টাইনে যে কাজগুলো হয় এটা তো আমাদের সামান্য, বাংলাদেশেই কিন্তু আমাদের কাজগুলো বেশি চলে। কিন্তু এখন যেহেতু সারা পৃথিবীর ফোকাস এই প্যালেস্টাইনে, এই জন্য মনে হচ্ছে যে আমাদের প্যালেস্টাইনে কাজগুলো আমাদের বেশি। হ্যাঁ, তবে এটা সত্যি, বাংলাদেশের মানুষগুলো কিন্তু না খেয়ে কিন্তু মারা যাবে না। প্যালেস্টাইন থেকে ফ্রিকুয়েন্টলি আমার কাছে কিন্তু ফোন আসতেই থাকে, সব সময় আসতে থাকে, হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে, ফেসবুকে বিভিন্নভাবে আমার কাছে ফোনগুলো আসে। আমি যদি কোনো সময় তাদের ফোন রিসিভ না করি, তারা অলরেডি মন খারাপ করে ফেলে। আচ্ছা। তাদের মেসেজের আমি যদি কোনো রিপ্লাই না দিই, তারা অলরেডি মানে চিন্তিত হয়ে পড়ে, যে তারা বলতে থাকে তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি, তোমার মধ্যে কোনো বিপদ, মানে তোমার কি কোনো বিপদ আপদ হয়েছে নাকি। সব সময় তারা এই জিনিসটা বলে যে অ্যাটলিস্ট তোমাকে ভালো থাকতে হবে। মানে তাদের কথা অনেকটা এরকম, আমরা মরে গেলেও মানে আল্লাহ যেন তোমার যেন বাঁচা রাখে, তারা দোয়া করে, অনেক দোয়া করে অবশ্যই, যে তোমাকে অবশ্যই বাইচা থাকতেই হবে, এবং কোন রকম ভাবে যেন তুমি যেন কোন রকম যেন ক্ষতির যেন সম্মুখীন যেন না হয়। একদিন তাদের ফোন যদি না ধরি, মানে ব্যাপারটা এরকম, দেখা যাচ্ছে আমার ভাই ফোন দিছে বা আমার বাবা মা ফোন দিছে, আমার আত্মীয় স্বজন ফোন দিছে, আমি ফোন না ধরলে তাদের টেনশন। তো আমি যদি ফোন না ধরি, তাদের এরকম একটা টেনশন শুরু হয়ে যায় যে কেন ফোন ধরতেছি না, কেন তাদের মেসেজের রিপ্লাই দিচ্ছি না। অনেক সময় তো তারা আবার বকা দিয়ে বসে, হ্যাঁ তুমি কি আমাদেরকে ভুলে গেছো। শাবাব ভাই, আমরা বুঝতেই পারছি যে আপনার সাথে তাদের শুধু যে সহযোগিতার সম্পর্ক সেটা নয়, সম্পর্কটা আত্মা থেকে আত্মায় ছড়িয়ে পড়েছে। শাবাব ভাই, আপনার কাছে জানতে চাইবো যে অনেক মানুষই হয়তোবা সহযোগিতা করতে চান, ডোনেট করতে চান, মানুষ আসলে কিভাবে নির্ভর করবে যে হ্যাঁ আমি এই জায়গা থেকে ডোনেট করতে পারি বা এই জায়গা থেকে আমার সাপোজ ফিলিস্তিনে আমার সহযোগিতাটা পৌঁছাতে পারে? দারুণ কোশ্চিন। এই কোশ্চিনটা অনেকেই করে। সবসময় আমি এই জিনিসটা বলি যে দেখা যাচ্ছে যে একজন দেখা যাচ্ছে 10 লক্ষ টাকা ডোনেট করবে, বা মনে করো যে তুমি একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি, তুমি ম্যানেজিং ডিরেক্টর, তুমি বললা যে আমি আপনাদের এখানে আমি 20 লক্ষ টাকা আমি ডোনেট করতে চাই। যে 20 লক্ষ টাকা ডোনেট করবে সে তো আর না জেনে শুনে ডোনেট করবে না। আচ্ছা 20 লক্ষ টাকা আমি বাদ দিলাম, 2 লাখ টাকা যে ডোনেট করবে সেও তো বুঝে শুনে ডোনেট করবে। এখন সে বলতে পারে যে আমি কিভাবে ডোনেট করবো, আপনাদেরকে বিশ্বাস করবো কেন? আপনি যদি আমার টাকাটা নিয়ে মাইরা দেন, আপনি যদি এই টাকাটা যদি ফিলিস্তিনে যদি আপনি না পাঠান, আমি কিভাবে ধরবো? আমি তখন একটা কথাই বলি, ওয়েল আপনাদের টাকা আমি হাত দিয়েও টাচ করব না। আপনার যে 2 লক্ষ টাকা বা আপনার যে 20 লক্ষ টাকা, এটা আমি হাত দিয়েও কি করব না, টাচ করব না। আমি আপনাকে পরিপূর্ণ রোড ম্যাপ তৈরি করে দিব, আপনি কোথায় যাবেন, আপনার টাকা আপনি কিভাবে খরচ করবেন, কোথায় গেলে আপনি এই প্যালেস্টাইনি পরিবারগুলো পাবেন, তাদের কি কি নিড আছে, তাদের সব সহ আমি কি করব, আমি A to Z ব্যবস্থাপনা করে দিব। আমি আপনার 1 টাকাও হাত দিয়ে টাচ করব না। আপনি আপনার টাকা নিজেই আপনি খরচ করবেন, কিন্তু প্যালেস্টাইনিয়ানদের আপনি নিজের চোখে দেখবেন, জানবেন, নিজে উপস্থিত থেকে আপনি খরচ করবেন। এখন একটা কথা হতে পারে যে তুমি যদি 20 লাখ টাকা খরচ করতে পারো, কথার কথা, তাহলে কি তুমি 1 লাখ টাকা দিয়ে কি একটা প্লেনের টিকিট কাটতে পারবে না আপ ডাউন? এটা তো সম্ভব। অবশ্যই সম্ভব। আমি তাকে জায়গা মতন জায়গাতে নিয়ে যেয়ে, তাকে একদম ক্যাম্পে নিয়ে যেয়ে, তাকে নিজের চোখে দেখায়, তার হাত দিয়ে আমি তাকে কি করব, টাকাগুলো আমি খরচ করব। মানে আমাকে বিশ্বাস করারও কারো দরকার নাই, আমি তো ফ্রড হতেই পারি, আমাকে বিশ্বাস করার দরকার নাই। কেউ যদি আগ্রহ প্রকাশ করে
আমি তাকে মানে সর্বোচ্চ আমরা support তাহলে দিব। আপনার কথায় বুঝতে পারছি যে আপনি একটা সঠিক গাইডলাইন দিতে পারবেন তাদের। আমি কিন্তু অনেক ফাউন্ডেশনের আমি বলি যে বিএম সাহাব ফাউন্ডেশন ছাড়াও আরো অনেক ফাউন্ডেশন যারা বাংলাদেশের বিভিন্ন সংস্থা, বিভিন্ন মসজিদ, বিভিন্ন এলাকার যুব সংগঠন, তারা কিন্তু আমার কাছে বলছে যে সাহাব ভাই আমি এই জায়গাতে 2 লক্ষ টাকা দিলাম, এই টাকাটা আপনি ইয়া করে দেন, ডিস্ট্রিবিউশন করে দেন। আমি বলছি যে ঠিক আছে, এই টাকাটা তোমাদের এই 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 মাধ্যমে আমি ডিস্ট্রিবিউশন করে দিলাম, তোমাদের ব্যানার দিয়ে তোমরা কাজ করো, আমি সেটারও ব্যবস্থা করে দিলাম। গাজাতে আমাদের ভলান্টিয়ার আছে, তোমাদের ড্রেস পরা অবস্থাতে, তোমাদের ফাউন্ডেশনের ড্রেস পরা অবস্থাতে তোমরা কাজ করো, আলহামদুলিল্লাহ আমি এটা ব্যবস্থা করে দিছি। মানে এক কথায় মনে করো যে তুমি একটা কোম্পানির নির্বাহী কর্মকর্তা, তুমি আমাকে বললা যে সাবাব ভাই আমি প্যালেস্টাইনে দান করতে চাই, আমি বিএম সাহাব ফাউন্ডেশনের মাধ্যমে দান করব না, আমি আপনাদের চিনি না, আপনি ক্যামেরার আড়ালে থাকেন। আমি বলবো যে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, আসলেই তো প্যালেস্টাইনিরা সেবা পাচ্ছে বা তাদের এই মানে মহা বিপদের সময় তার একটা হেল্প পাচ্ছে, আলহামদুলিল্লাহ এটাই যথেষ্ট। আমি তোমাকে পরিপূর্ণ ব্যবস্থা করে দিব, তোমার টাকা তুমি নিজেই খরচ করবে, আমাদের কাছে টাকা দেওয়ারও দরকার নাই। শাবাব ভাই, আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। পুরো সময় জুড়ে আপনার গল্প আমরা শুনেছি এবং আপনার মানবিক দিকগুলো আসলে আমরা নতুনভাবে আবিষ্কার করেছি এবং দর্শকরাও তাই। একদমই শেষ পর্যায়ে যদি আপনি কিছু যোগ করতে চান, করতে পারেন। এই মেসেজটা আমি দিতে চাই, জি। আপনারা এই জিনিসটা চিন্তা করার দরকার নাই যে আমার ফান্ডটা বা আমার অর্থটা প্যালেস্টাইন পর্যন্ত পৌঁছাবে না। আপনার ফান্ড প্যালেস্টাইন পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য, গাজার একদম ধ্বংসপ্রাপ্ত মানুষের হাতে পৌঁছায় দেওয়ার জন্য, ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছায় দেওয়ার জন্য যা যা করার আমরা ইনশাল্লাহ আমরা সব ব্যবস্থা করব। কিন্তু আপনারা আরো বেশি আপনারা এই মানুষগুলোর জন্য এগিয়ে আসুন, এটাই আমার বলার শেষ কথা। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। তুমি ভালো থাকবা, আল্লাহ হাফেজ। দর্শক, আজ আমরা কথা বলছিলাম স্বেচ্ছাসেবী সংগঠন বিএম শাবাব ফাউন্ডেশনের মহিবুল ইসলাম শাবাবের সাথে, যিনি মানবিক এবং সাহসিকতাপূর্ণ কাজের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করে চলেছেন। তার নেতৃত্বে বিএম শাবাব ফাউন্ডেশন এবং বাপ্পি শাকিলা ফাউন্ডেশন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও উদাহরণ সৃষ্টি করেছে। এই ধরনের কর্মকাণ্ড সমাজের সহমর্মিতা এবং দায়িত্ববোধ জাগিয়ে তোলে বলে আমরা বিশ্বাস করি। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকুক, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রবাসে পরবাসে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।